স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নওশিন। রাজধানীর মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করেছে ব্যাটারি চালিত রিকশার চালকেরা। এছাড়াও আগারগাঁও, বছিলা ও ডেমরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা। ব্যাটারি চালিত রিকশার চালকদের দাবি, সড়কে তাদের রিকশা চালানোর অনুমতি দিতে হবে। রাস্তা অবরোধের কারণে এসব এলাকায় যানজট তৈরি হয়েছে। মহাখালীতে রেলপথ অবরোধ করার কারণে ঢাকার সাথে সব রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার ঢাকা মহানগর এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা বন্ধের নির্দেশ দেয় হাইকোর্ট। স্বরাষ্ট্র সচিব, স্থানীয় সরকার সচিব, আইজিপি, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, ঢাকার 2 সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্টদের আদালতের এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। এর প্রতিবাদে রাস্তায় নেমেছে রিকশা চালকেরা। এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ে আছেন সহকর্মী দিলশাদ আনি। তার কাছে জানবো ব্যাটারি চালিত রিকশা চালকদের বিক্ষোভের এখনকার তথ্য। অ্যানি, ব্যাটারি চালিত রিকশা চালকরা কি বলছেন এবং আগারগাঁওয়ের সড়ক অবরোধের ফলে আশপাশের সড়কে কি ধরনের প্রভাব পড়েছে? নওশিন, আপনি যেমনটি বলেছিলেন যে হাইকোর্টের নির্দেশের পর রিকশা চালকরা কিন্তু রাস্তায় নেমেছেন, বিভিন্ন রাস্তা অবরোধ করছেন। তাদের দাবি মূলত একটাই, তারা যেটি বলেছেন যে তাদের ব্যাটারি চালিত রিকশা এটা চলতে দিতে হবে। আমরা সকালবেলায় আগারগাঁর যে মেট্রো রেল স্টেশনের যে নিচে ওনারা আগারগাঁও মোড় পুরোপুরি অবস্থান নিয়েছেন এবং বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে তারা ইট দিয়ে, বিভিন্ন ধরনের তার দিয়ে রাস্তা আটকে দিয়েছে। এর মধ্যে আবার যেসব গাড়িতে রোগী যাচ্ছেন বা জরুরি পরিষেবার আওতায় পড়ছে সেগুলোকে দেখলাম যারা আছেন, আন্দোলন যারা করছেন তারা সেই গাড়িগুলোকে যেতে দিচ্ছেন। এছাড়া এর পাশে যে রাস্তাগুলি আছে, আগারগাঁও মোড়ের আশপাশের যে রাস্তা, গাড়িগুলি পুরোপুরি আমরা যেটা দেখতে পাচ্ছি যে পুরো রাস্তায় কিন্তু ব্লক হয়ে আছে, অনেক যানজটও আমরা দেখতে পাচ্ছি। আর যেসব যাত্রীরা যারা আছেন তারা অনেকেই আমাদের কাছে অভিযোগ করেছেন যে প্রতিবার কোনো আন্দোলন হলেই যারা আন্দোলন করে তারা মূলত রাস্তা ব্লক করে দেয়, প্রত্যেকটা রাস্তার ব্লক করে দেয়। এতে সাধারণত তারা যেটা বলেছে যে যাত্রীদেরকে মূলত ভোগান্তির শিকার হতে হয়। আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে তেজগাঁও জোনের ডিসি এখানে এসেছেন, যারা আন্দোলন করছেন তাদের সাথে কথা বলছেন, তাদের আসলে রাস্তা থেকে সরে যেতে বলছেন। কিন্তু আমরা তাদের আলোচনায় যতটুকু শুনেছি তারা আসলে রাস্তা ছাড়তে চান না। তাদের কথা একটাই, তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাস্তায় থাকবে। এবং তারা আমাদেরকে আরও কিছু বলেছেন যে তাদের যে পরিবারের সদস্য যারা আছেন তারা আসলে কয়েকদিন ধরে না খেয়ে আছেন, তারা রিকশা চালাতে পারছেন না। তারা চান যে তাদের প্রশিক্ষণ দিয়ে হলেও যেন ব্যাটারি চালিত রিকশা তাদের চলতে অনুমতি দেওয়া হয়। এই যে আমরা এখনও দেখছি, আপনারা দেখতে পাচ্ছেন যে ওখানে কিন্তু যে ভিড় যে জায়গাটা দেখছেন, এখানে কিন্তু পুলিশ প্রতিনিধি আসছেন, তেজজনের ডিসি উনি আছেন, সাথে যারা আন্দোলন করছেন তারাও আছেন। তাদের মধ্যে একটা কথাবার্তা চলছে, কিন্তু আন্দোলনকারী যারা আছেন তারা আসলে রাস্তা থেকে সরে যেতে চাচ্ছেন না। তাদের মূল কথা হচ্ছে একটাই, তারা রাস্তা অবরোধ করবেন, তারা আসলে রাস্তা ছাড়বে না। তাদের দাবি যদি আদায় না হয় সে পর্যন্ত তারা রাস্তায় থাকবেন। তো এই ছিল এখনকার মতো সবশেষ। আগারগাঁও থেকে জানাচ্ছিলেন সহকর্মী দিলশাদ জাহানানি। ঢাকার ধামরাইয়ে শ্রমিকবাহী বাস ও ইটবাহী ট্রাকের সংঘর্ষে 4 শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত 20 জন। নিহত 2 জনের নাম জানা গেছে। তারা হলেন ধামরাইয়ের গ্রাফিক্স টেক্সটাইল মিলের শ্রমিক জাহাঙ্গীর ও জিয়াসমিন। নিহত বাকি 2 নারী শ্রমিকের নাম পরিচয় জানা যায়নি। বুধবার রাত 9:30টার দিকে ধামরাইয়ের কালামপুর সাতুরিয়া আঞ্চলিক সড়কের বাটুলিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ধামরাইয়ের গ্রাফিক্স টেক্সটাইল কারখানার শ্রমিকবাহী বাস বালিয়া এলাকায় যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা ইটবাহী ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 3 নারী শ্রমিকের মৃত্যু হয়। হাসপাতালে মারা যায় আরও আরেকজন।
সহকর্মী নিহতের প্রতিবাদে ধামরাইয়ের শ্রীরামপুরে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। এতে সড়কে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। সেখানে আছেন সহকর্মী এম এ হালিম, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। হালিম, নবীনগর চন্দ্রা সড়কের এই মুহূর্তের অবস্থা কি এবং শ্রমিকরা কি এখনো অবরোধ করে আছে সড়ক? নওশীন, আপনাকে প্রথমে জানিয়ে রাখি, আসলে এটি নবীনগর চন্দ্রা মহাসড়ক নয়, এটি হচ্ছে ঢাকা আরিচা মহাসড়ক। এই ঢাকা আরিচা মহাসড়কের ধামরাই শ্রীরামপুরে যে গ্রাফিক্স টেক্সটাইল আমার পিছনে যেটি দেখতে পাচ্ছেন, সেই গ্রাফিক্স টেক্সটাইলের গতকালকে শ্রমিকরা তাদের এই কাজ শেষ করে তারা বাড়ি ফেরার পথে কিন্তু যেটি কালাপুর থেকে এখানে 4 জন শ্রমিক নিহত হয় এবং তারপর থেকে কিন্তু আজ সকালবেলা নিহত হয় এবং তারপর থেকে কিন্তু আজ সকালবেলা সেই শ্রমিকরা অনেকে কারখানায়, অনেকে এখানে আসার পরে যারা নিহত হয়েছে তাদের অন্যান্য এখানে যারা সহকর্মী রয়েছে তারা কিন্তু উত্তেজিত হয়ে পড়ে, যাতে এই শ্রমিকরা মারা যাওয়ার পরেও কিন্তু আসলে এই কারখানায় সে ধরনের কোনো শোক বা উত্তাপ দেখতে না পেয়ে তারা উত্তেজিত হয়ে পড়ে। তারপরে তারা সকাল 9:30টার দিকে কিন্তু এই ফ্যাক্টরির সামনে, যেটা শ্রীরামপুর স্থান, সেখানে কিন্তু তারা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে এবং যার ফলে এখানে দীর্ঘ কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এবং শ্রমিকদের 3টি দাবি ছিল, সেটি হচ্ছে যে গতকালকে যে শ্রমিক নিহত হয়েছে তার কারণে আজকে কারখানাতে সাধারণ ছুটি ঘোষণা এবং সেই সাথে যে নিহত শ্রমিকগুলো যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে আর্থিক ক্ষয়ক্ষতি দেওয়া এবং তারপরে যে ট্রান্সপোর্টের যে ব্যাপারটি, যে ট্রান্সপোর্টের মাধ্যমে শ্রমিকরা যাতায়াত করে, সেখানে শুধু এখানে স্টাফরা যাতায়াত করে, সেখানে কিন্তু হেল্পার বা অন্যান্য শ্রমিক তারা বাস পায় না। সেই পরিবহন না পাওয়ার কারণে কিন্তু তারা 3 দফা দাবিতে কিন্তু এই ঢাকা আরিচা মহাসড়কে শ্রীরামপুরে এখানে অবস্থান নেয় এবং প্রায় 2 ঘন্টা পর 11:30টার দিকে তারা এই মহাসড়ক থেকে সরে আসে। কর্তৃপক্ষ তাদের দাবিগুলো মেনে নেওয়ার পর আমরা দেখতে পেয়েছি সেই কারখানার সামনে এখনো রয়েছে যে শিল্প পুলিশ এবং আইএ পুলিশ এবং এপিবিএন এর সদস্যরা, তারা এখনো রয়েছে এবং এই কারখানাতে মূলত শ্রমিকরা যেমনটি বলছেন যে আসলে এই যে শ্রমিকগুলোতে যে পরিবহনে শ্রমিকগুলো আনা নেওয়া করা হয়, সেই শ্রমিকগুলো কিন্তু, সেই বাসগুলো কিন্তু একেবারেই ফিটনেসবিহীন এবং অনেক গাড়ির কিন্তু কাগজপত্র নেই এবং অনেকের যান্ত্রিক ত্রুটিও আছে। সেই যান্ত্রিক ত্রুটি থাকার কারণে কিন্তু এই দুর্ঘটনাগুলো ঘটছে এবং যেটি শ্রমিকটা যেমনটি বলছেন, আসলে এই যারা চালক যে এই গাড়িতে থাকে, সেই চালকটা কিন্তু মূলত হেল্পার, যারা সহযোগী, তাদেরকে দিয়ে এই গাড়িগুলো চালানো হয় এবং আমরা দেখতে পাই শুধু এই গ্রাফিক্স টেক্সটাইল এবং অন্যান্য যে কারখানাগুলো আছে, কারখানা ব্যবহৃত হয়, সেই পরিবহনগুলোর একটি পরিবহনের কিন্তু ফিটনেস এবং ড্রাইভিং লাইসেন্স যারা চালক তাদেরকে নেই। সব মিলে কিন্তু একটি জীবনের ঝুঁকি নিয়ে শ্রমিকরা প্রত্যেক দিন কিন্তু তাদের কর্মস্থলে যায় এবং তারই আলোকে কিন্তু আমরা দেখতে পেয়েছি গতকালকে কিন্তু এই ঢাকা আরিচা মহাসড়কের যে এই গ্রাফিক্স টেক্সটাইলের যে 4 জন শ্রমিক তারা নিহত হয় এবং এই মুহূর্তে এই কারখানার শ্রমিকরা তারা এই অবরোধ স্থল থেকে তারা সরে গেছে এবং এখন যান চলাচল স্বাভাবিক হয়েছে। নওশীন, ঢাকা আরিচা মহাসড়ক থেকে জানাচ্ছিলেন সহকর্মী এম এ হালিম। এদিকে গাজীপুরের চক্রবর্তী ও জিরানী এলাকায় নবীনগর চন্দ্রা সড়ক অবরোধ করে আজও বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। সকাল 6টার দিকে চক্রবর্তী এলাকায় নরবান ফ্যাশনের 2 নারী শ্রমিক বাসের ধাক্কায় আহত হয়। এদের একজন মারা গেলে সড়ক অবরোধ করে শ্রমিকরা। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে, ফলে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। জিরানী এলাকায় গতকাল অটোটেক্সের একজন শ্রমিক সড়ক দুর্ঘটনায় নিহত হন। প্রতিবাদে সকাল থেকে বিক্ষোভ শুরু করেন ওই কারখানার শ্রমিকরা। তাদের সরিয়ে নবীনগর চন্দ্রা সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে যৌথ বাহিনী। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়ায় 6 কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে এই রুটে চলাচলকারী যাত্রী ও চালকেরা চরম ভোগান্তিতে পড়েছেন। সকাল 7টার দিকে গজারিয়া উপজেলার মেঘনা সেতুর উপরে একটি পণ্যবাহী ট্রাক উল্টে যায়। এতে যানজটের সৃষ্টি হয়, যা পরবর্তীতে মহাসড়কটির গজারিয়া অংশের 6 কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। এ বিষয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির জানান, উল্টে যাওয়া ট্রাক থেকে মালামাল না সরানো পর্যন্ত ট্রাকটি রাস্তা থেকে সরানো যাচ্ছে না।
ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে মত বিনিময়ে বসেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ সংলাপ শুরু হয়। এতে নেতৃত্ব দিচ্ছেন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। মত বিনিময়ে কমিশনের সদস্যরা উপস্থিত রয়েছেন। রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তী সরকার যে কটি কমিশন গঠন করেছে এর মধ্যে নির্বাচন ব্যবস্থা অন্যতম। এরই মধ্যে সাবেক প্রধান নির্বাচন কমিশনার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে মত বিনিময়ে বিভিন্ন পরামর্শ পেয়েছে কমিশন। রাজনৈতিক দলগুলোকেও তাদের পরামর্শ দিতে চিঠি দিয়েছে সংস্কার কমিশন। নির্বাচনের অংশীজনদের পরামর্শ নিয়ে 90 দিনের মধ্যে সরকারকে চূড়ান্ত সুপারিশ জমা দেওয়ার কথা রয়েছে। শীতের আমেজ শুরু হয়েছে উত্তরাঞ্চল সহ বিভিন্ন জেলায়। ভোররাত থেকে কুয়াশার চাদরে ঢাকা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখা মিলছে সূর্যের। সকাল 6টায় দিনাজপুর আবহাওয়া অফিস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে 16.3 ডিগ্রি সেলসিয়াস। হিমেল বাতাস ঘন্টায় 1 কিলোমিটার বেগে প্রবাহিত হচ্ছে। চলতি সপ্তাহে নওগাঁর তাপমাত্রা 13 থেকে 20 ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। নওগাঁর বদলগাছি কৃষি পর্যবেক্ষণের কর্মকর্তা মিজানুর রহমান জানান, সকাল 9টায় নওগাঁর সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয়েছে 15.5 ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিন ধরে দিনের তাপমাত্রা একটু বৃদ্ধি পেলেও রাতের তাপমাত্রা কমছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের আদানি গ্রুপের চেয়ারপারসন গৌতম আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগ আনা হয়েছে। এতে ঘুষ দিয়ে নিজ দেশে বিশাল এক সৌরশক্তি প্রকল্পে বিনিয়োগকারীদের প্রতারণা করার কথা বলা হয়েছে। বুধবার নিউ ইয়র্কের একটি আদালতে গৌতম আদানির বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়। আদানি ছাড়াও তার ব্যবসা এবং প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত আরও অনেকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। মার্কিন প্রসিকিউটরদের অভিযোগ, কোম্পানির জন্য নবায়নযোগ্য শক্তি প্রকল্প হাসিল করতে ভারতীয় কর্মকর্তাদের অর্থ দেয়া হয়েছে। আদানি গ্রুপ এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় আরও 88 ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে উপত্যকাটিতে নিহতের সংখ্যা 44,000 ছাড়িয়েছে। বুধবার বেইত লাহিয়া ও গাজা শহরের শেখ রাদওয়ান পাড়ায় 2টি হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। বেইত লাহিয়ায় নিহতদের অধিকাংশই নারী ও শিশু। এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ওঠা গাজা যুদ্ধবিরতির প্রস্তাবে টানা চতুর্থবারের মতো ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতির চুক্তির পক্ষে ভোট পড়েছে 14টি। যুদ্ধবিরতি চুক্তির বিপক্ষে ভোট দেওয়া একমাত্র দেশ যুক্তরাষ্ট্র। সিরিয়ার পালমিরা শহরের আবাসিক বিভিন্ন ভবন ও শিল্প এলাকায় ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে 36 জন নিহত এবং 50 জন আহত হয়েছে। সিরিয়ার বার্তা সংস্থা সানা জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো জর্ডান সীমান্তের দিক থেকে এসে আক্রমণ চালায়। এদিকে যুক্তরাজ্য ভিত্তিক একটি পর্যবেক্ষক গ্রুপ বলেছে, ইরান সমর্থিত মিলিশিয়া যোদ্ধা অধ্যুষিত অঞ্চলে এবং এর আশেপাশে অস্ত্রের ডিপো এবং অন্যান্য স্থানকে লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। তবে এই হামলার বিষয়ে মন্তব্য করেনি ইসরায়েলি সামরিক বাহিনী। খেলার খবর। নেশনস লিগের ম্যাচে রোমানিয়ান সমর্থকদের বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে খেলা শেষ না করে মাঠ ছাড়লেন কসোভোর ফুটবলাররা। রোমানিয়াকে বিজয়ী ঘোষণা করেছে ইউএফা। বুখারেস্টে নেশনস লিগের 2 নম্বর গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় দল দুটি। রোমানিয়ান সমর্থকরা ম্যাচ চলাকালে সার্বিয়াপন্থী স্লোগান দেয় বলে অভিযোগ করেন
কসোভোর খেলোয়াড়রা। যদিও এই অভিযোগ অবশ্য অস্বীকার করেছে রোমানিয়ানরা। বৈষম্যমূলক আচরণ ও দলের অশোভন আচরণ সহ একাধিক অভিযোগে রোমানিয়ার ফুটবল ফেডারেশনকে 1,28,000 ইউরো জরিমানা করা হয়েছে। এফআরএফকে ঘরের মাঠে পরের ম্যাচ দর্শকশূন্য স্টেডিয়ামে আয়োজনেরও নির্দেশ দেওয়া হয়েছে। সেই সাথে অসৎ আচরণের দায়ে কসোভোর ফুটবল ফেডারেশনকে 6,000 ইউরো জরিমানা করা হয়েছে। শেষ করছি দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী আয়োজন বেলা 2টায় নিউজ আপডেট দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।